ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টিকারী দলের মুখোশ উন্মোচন হয়ে গেছে বলছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে না জামাত, দাবি আমিরের। জাতীয় পার্টির নেতৃত্বে ২০ দলীয় জোটের আত্মপ্রকাশ। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। আমরা ধর্মকে ব্যবহার করি না। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির বদলে প্রতিহিংসার কথা বলা জনগণকে দুশ্চিন্তায় ফেলছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ স্বরাষ্ট্র উপদেষ্টার। সুষ্ঠু ও উৎসব মুখর ভোট করতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। কারে মাঠে নামতে দিচ্ছে না, সবাই মাঠেই তো দেখে, পুরা মাঠ তো তারাই গরম করে রাখছে। সব বাহিনী সবাই আছে, এখন কে কি বলে তা তো না, অনেক আছে যে ঘরের থেকে বাইরে হইতে যায় না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যাযজ্ঞ মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ। দ্রুত অভিযোগপত্র দাখিল। অস্ত্র হাতে মাঠে ছিল যুব ও ছাত্রলীগ, বলছে প্রসিকিউশন। রায়ের বাজারে দ্বিতীয় দিনের মতো চলছে জুলাই অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন। পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি ও বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জুবাইদা, দোয়া চান নেতারা। বৈদেশিক ঋণ পরিশোধের চাপে বাংলাদেশ, রিপোর্ট বিশ্বব্যাংকের। 5 বছরে সুদাসল পরিশোধ বেড়ে হয়েছে দ্বিগুণ। চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবাসী ও রফতানি আয় বাড়ানোর পরামর্শ। যে দলের কোনো নীতি আদর্শ নেই, কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায়, জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জান্নাতের কথিত টিকিট বিক্রির সমালোচনা করে দলটির নেতারা বলেন, দেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায় জামাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল লোক রাজনৈতিক চরিত্র হননে ব্যস্ত, এমন মন্তব্য করে নেতাকর্মীদের পাল্টা যুক্তি তুলে ধরার পরামর্শ দেন তারা। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজনেও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়। সোমবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দিনের উদ্বোধনী পর্বে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জান্নাতের কথিত টিকিট বিক্রির সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে নীতি আদর্শহীন একটি দল। তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। জামাত ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। কদিন আগে অবশ্য খুলনাতে এক বন্ধুকে যোগদান করিয়েছে, আমি অবশ্য এর বেশি বলবো না। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিকদের চরিত্র হননের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। প্রশ্ন তোলেন বিদেশে থাকা কোনো কোনো অ্যাক্টিভিস্টের দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে। সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে এখন, কারণ যে 2-4 লাইন লেখে কিছু কিছু বুদ্ধা, জানুক আর না জানুক, বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমনভাবে লিখছে যেন তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের জাহাজ, বাকি সব মূর্খ, এবং তারা যা বলছে এগুলো তাদের একটা ক্লাস চর্বিত চর্বণ করে ছাড়ছে। কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই, দেশপ্রেমের কোনো
বালাই না। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গণতান্ত্রিক যাত্রায় যারাই বাধা তৈরি করবে তাদেরই প্রত্যাখ্যান করবে জনগণ। এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্ন ইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন, তার দল ধর্ম নিয়ে ব্যবসা করে না, বরং ভোট এলেই যারা টুপি ও তসবি নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসায়ী। এদিকে ভোটের প্রস্তুতি জানতে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছে জামায়াতের প্রতিনিধি দল। পরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, তফসিলের আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি। চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে তফসিল। এমন অবস্থায় সোমবার নির্বাচন কমিশনে জামাতের প্রতিনিধি দল 6 সদস্যের দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সিসির সঙ্গে বৈঠকে তফসিল, লেভেল প্লেইং ফিল্ড, অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তফসিলের আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। অবৈধ অস্ত্র ব্যবহার করে ভোটে বিশৃঙ্খলা হতে পারে এমন শঙ্কা জানিয়ে ইসিকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশে আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করব। এদিকে ভোট নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে আসেন জামাতে ইসলামীর আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল। কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কারো দ্বারাই দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জামাত আমির বলেন, ধর্ম নিয়ে ব্যবসা করেন না তারা, বরং ভোট এলেই যারা টুপি ও তসবি নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হলে সাধারণ মানুষ বিপাকে পড়বে বলে ইইউকে জানিয়েছে জামাত। এখন যে যেভাবে বুঝেন এটা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কুমু, ভোটের পথে যে হাঁটছে নির্বাচন কমিশন সেটি দেখলেই বোঝা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্তই তারা ভোটের পথেই হাঁটছে এবং একটা যে রমরমা পরিস্থিতি নির্বাচন কমিশনে, রাজনৈতিক দলগুলোর আগমন, নানা সংস্থা সকলেই আসলে নির্বাচনমুখী হয়েছে এবং নির্বাচন কমিশনেই আসছে। আমরা সকালে দেখেছি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের যারা নেতৃবৃন্দ আছেন তারাও প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা বলছেন যে 64টি জেলায় তারা রিটার্নিং অফিসার হতে চান। এই বিষয়টি নিয়েই তারা প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করেন। এরপরে আসে নির্বাচন কমিশনে আছে জামাতের 6 সদস্যের প্রতিনিধি দল। তারাও এসে বলছেন যে ভোটের যেন তফসিলের কোনোভাবে বিলম্ব না হয়, ভোটের যে তারিখের মধ্যে আছে, যেটি প্রথমার্ধের মধ্যে বলেছিল ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেটাই যেন ঠিক থাকে। দেশের মানুষের মধ্যে যে একটা বিভ্রান্তের সৃষ্টি হচ্ছে যে ভোট পিছানো হতে পারে, এরকম শঙ্কা নিয়ে তারা মূলত প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন। 11:30টার সময় আসেন এবং কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে কোনো পরিস্থিতিতেই ভোটের সময় পেছানোর আর সুযোগ নেই। তারা দাবি জানিয়েছেন যাতে সব দলের জন্য লেভেল প্লেইং নিশ্চিত করা হয়, ভোট গ্রহণ কর্মকর্তারা যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে, অবৈধ অস্ত্র যাতে দ্রুত উদ্ধার করার যে তৎপরতা চলছে সরকারের পক্ষ থেকে সেটি যেন নিশ্চিত করা হয়। নানা রকম দাবি দেওয়াগুলো নিয়ে এসেছিলেন।
এরপরে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন তারাও এসেছেন দাবি দেওয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে। তাদের দাবি যে কমিশনের পক্ষ থেকে তারা শুরু থেকেই বলে আসছিল, বিগত বছরগুলোতেও বলে এসেছে যে নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তাকে রিটার্নিং অফিসার বানানোর যে তাদের যে একটা দাবি ছিল, সেই দাবি নিয়ে আবারও আজকে কমিশনের দ্বারস্থ হয়েছেন তারা, এবং তাদের যে নানা রকম অসুবিধা নির্বাচনের আগে সে বিষয়গুলো নিয়ে, অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করেই যা ঘটছে এই মুহূর্তে সবাই কমিশনের কাছে আসলে দাবি দাওয়াগুলো নিয়ে আসছে, এবং কমিশন তাদের অবস্থান নিয়ে যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে সেটি সবার দায়িত্ব। বিকেল 4টার দিকেও কমিশন সভা আছে, এবং কমিশন সভায় হয়তো নির্বাচন কমিশন আরও নতুন নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই ছিল এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন ভবনে। নির্বাচন সামনে রেখে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপি সহ 20 দলের একটি জোট আত্মপ্রকাশ করেছে। নতুন জোটের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। বিভাজনের রাজনীতি ভুলে দেশকে এগিয়ে নিয়ে যেতেই নতুন জোট কাজ করবে বলে জানিয়েছেন নেতারা। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি সহ 6টি নিবন্ধিত এবং 14টি অনিবন্ধিত দল নিয়ে আত্মপ্রকাশ করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা দেয় নতুন জোটের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের 20 দলের নেতারা। এ সময় কোনো দলকে বাদ দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন না বলে আশা প্রকাশ করেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব ও এনডিএফ এর মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। নির্বাচনের জন্য অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ হলে জাতীয় ফ্রন্ট ইলেকশনে যাবে কিনা সে অনেকবার চিন্তা করে দেখবে। আমি আমার নির্বাচনের জন্য অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ হলে জাতীয় ফ্রন্ট ইলেকশনে যাবে কিনা সে অনেকবার চিন্তা করে দেখবে। নিজেদের আমল ঠিক না করে আগের আমলকে দোষারোপ করার সংস্কৃতিরই পুনরাবৃত্তি হচ্ছে বলে মন্তব্য করেন এনডিএফ এর প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। কিন্তু আমরা জাতীয় পার্টি। এদিকে নির্বাচন সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়া না হওয়া, নির্বাচনে প্রশাসন নিয়ে ভাগাভাগি এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলো অভিযোগে মুখর। সুস্থ রাজনীতির বদলে প্রতিহিংসার কথামালা জনগণকে দুশ্চিন্তায় ফেলছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ বলে প্রতীয়মান হচ্ছেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বিভাজনের রাজনীতি ভুলে দেশকে এগিয়ে নিয়ে যেতেই কাজ করবে নতুন জোট এনডিএফ। অথচ মানুষের সামনে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর করতে পুলিশের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য সবচেয়ে বেশি দরকার আইন শৃঙ্খলা রক্ষা। এজন্য পুলিশের প্রশিক্ষণ শেষ পর্যায়ে, ভোট গ্রহণ 1 ঘন্টা বাড়ানো এবং গণনার জন্য সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার তৎপর বলেও জানান উপদেষ্টা। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছু নিচ্ছে, বাট সবকিছুর প্রস্তুতির জন্যই কিন্তু একটা প্রশিক্ষণ দরকার পড়ে। নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন বাহিনী ওখানে যাব, তাদের প্রশিক্ষণগুলি কীরকম হচ্ছে ওইটা মানটা দেখার জন্য, এবং আমরা আশা করছি জানুয়ারির ভিতরে আমাদের প্রশিক্ষণ সমাপ্ত হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির নেতারা।
এভারকেয়ারে 16 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 12 দিন ধরে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে সিসিইউতে। বিএনপি প্রধানের স্বাস্থ্য নিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ড বসছে প্রায় প্রতিদিনই। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কিনা তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। আলোচনায় এয়ার অ্যাম্বুলেন্সের ইস্যুটিও। বেগম জিয়াকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার অসুস্থতার জন্য যে দোয়া আমি দেখেছি, আমি এই জীবনে এত দোয়া আমি মানুষের দেখি নাই। আলহামদুলিল্লাহ আজকে পত্রিকা দেখলাম যে ওনার অবস্থা বেশ খানিকটা ভালোর দিকে। আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই। উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। সবার দোয়ায় বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশা বিএনপি নেতাদের। স্বতঃস্ফূর্তভাবে ওনাকে গ্রহণ করেছেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে শারীরিক অবস্থা বিবেচনায় বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে শাহজালাল বিমানবন্দরের সূত্রে জানা গেছে, কাল সকাল 8:20 ঢাকায় পৌঁছাবে এয়ার অ্যাম্বুলেন্স। একই দিন রাত 9টায় এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকা ছাড়ার শিডিউল রয়েছে। কাতার সরকারের সহায়তায় বিমানটি জর্জিয়ার তিবলিস থেকে আসবে বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ। বেবিচকের এক তথ্য অনুযায়ী কাতার সরকার কর্তৃক জার্মান এভিয়েশন কোম্পানি FAI এভিয়েশন গ্রুপ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করা হয়েছে। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। বিস্তারিত জানবো তার কাছ থেকে। কাউসার, আপনারা জানেন যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নানান অসুখে ভুগছেন। আসলে তার শারীরিক নানান সমস্যা নিয়েই তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছেন গত 23 নভেম্বর। এর মাঝে অন্যতম হলো তার ফুসফুসে সংক্রমণের বিষয় ছিল, একই সাথে তার হার্টের প্রবলেম ছিল, ডায়াবেটিসের প্রবলেম আছে। তো নানাবিধ যে ধরনের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন 23 নভেম্বর। পরবর্তীতে 27 নভেম্বর তার শারীরিক অবস্থার বেশ গুরুতর অবনতি হওয়াতে তাকে তখন থেকেই সিসিইউতে অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত তিনি সেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই আছেন। মাঝে চিকিৎসকরা জানিয়েছিলেন আশার খবর এই যে তিনি যে মেডিসিনগুলো দেয়া হচ্ছে তার চিকিৎসার জন্য, সেই মেডিসিনে তিনি রেসপন্স করছেন, অর্থাৎ ইতিবাচক একটি বিষয় সে সময় চিকিৎসকরা তুলে ধরেছিলেন এবং এখনও পর্যন্ত চিকিৎসকরা সেটাই আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা তেমন অপরিবর্তিতই আছে। কখনো কিছুটা ভালোর দিকে দেখা যাচ্ছে, কিন্তু আবারও হয়তো কখনো কখনো রিট্রিট করছে তার শারীরিক অবস্থা। তো এই সব মিলিয়ে বলা যায় তার শারীরিক অবস্থা অপরিবর্তিতই আছে এবং মেডিকেল বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে যে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিলেন, সেই চিন্তায় তারা এখনও আছেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য তারা এখনও দেননি এবং তারাও এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। কারণ তারা বলছেন যে এই যে 12 থেকে 14 ঘন্টার যে জার্নি লন্ডনে যাওয়ার ক্ষেত্রে, সেই জার্নি তিনি সইতে পারবেন কিনা সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কাজেই তার শারীরিক অবস্থার সকল কিছু বিবেচনা করেই কিন্তু তারা লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত দিবেন। যদিও আগামীকালকেই লন্ডনে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মান থেকে বাংলাদেশে আসার কথা রয়েছে এবং এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন যে আগামীকাল সকাল 8টার পরে যে কোনো সময় সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে ল্যান্ড করবে এবং সেটি আগামী পরশুদিন রাত পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি আছে। সর্বশেষ আগামী পরশুদিন সেটি বাংলাদেশ ছেড়ে যাবে। এর মাঝে হয়তো বেগম জিয়াকে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেই এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি লন্ডনের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হবে। তো এই ছিল এভারকেয়ার থেকে বেগম জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম এভারকেয়ার হাসপাতালে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের তদন্ত শেষ হয়েছে। শিগগিরই এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী সহ 16 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এ মামলার পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় গত 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়। দল হিসেবে আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠনের অপরাধেরও তদন্ত চলছে।
এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শীর্ষ নেতাদের তদন্ত শেষ হওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। খুব শীঘ্রই অন্তত 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আন্দোলন দমনে অস্ত্র হাতে মাঠে ছিলেন। ওবায়দুল কাদের সহ বাকি যে আসামিদের মামলাটা ছিল, এখানের থেকে 4 জন আসামির বিরুদ্ধে ইতিমধ্যে ফরমাল চার্জ দাখিল হয়েছে। জনাব হাসানুল হক ইনু, জনাব সালমান এফ রহমান, জনাব আনিসুল হক এবং জোনায়েদ আহমেদ পলক, তাদের বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং বিচার শুরু হয়েছে, সেই কারণে এই মিসেলেনিয়াস কেস এইটার দায় থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। আদালত বলেছেন লিখিতভাবে বলার জন্য, তাহলে এই মিসেলেনিয়াস কেস থেকে তাদেরকে মুক্ত করা হবে, কিন্তু তাদের বিরুদ্ধে যে ট্রায়ালটা চলমান আছে সেখানে তারা বিচারের মুখোমুখি হবে। সোমবার জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী সহ 16 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 9 ফেব্রুয়ারি। এদিন ট্রাইব্যুনালে প্রথমবারের মতো মাহবুবুল আলম হানিফের মামলায় ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হয় সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনাল 2-এ একজন সাক্ষীর ব্যাপারে ক্যামেরা ট্রায়াল হচ্ছে, কারণ হচ্ছে এই সাক্ষীকে নানানভাবে ভয়ভীতি দেখানো হয়েছে এবং সে কারণে তার নিরাপত্তার দিকটা বিবেচনা করে আমাদের আইনে যেহেতু বিধান আছে, সেই বিধান অনুসারে ক্যামেরা ট্রায়াল অর্থাৎ এক্সক্লুসিভলি শুধুমাত্র আইনজীবী, আসামি এবং সাক্ষী ছাড়া অন্য কেউ এখানে থাকবেন না, সেভাবে এই সাক্ষ্য গ্রহণ চলছে। এদিকে আলাদা 2 মামলায় সজীব অজেদ জয়, আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনাল ও বিচারকদের প্রতি আস্থা ও বিশ্বাস রয়েছে। আদালত অবমাননার অভিযোগে হাজির হয়ে এ কথা বলেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। পরে বিরূপ মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন মঞ্জুর করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশে রোববার সকাল 10:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির হন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, সঙ্গে সিনিয়র আইনজীবী সহ প্রায় 30 জনের আইনজীবী দল। শুনানির শুরুতেই আমি এই ট্রাইব্যুনাল মানি না বক্তব্যের জন্য ফজলুর রহমানের পক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। তার আইনজীবী বলেন, এই আদালতের প্রতি তার আস্থা ও বিশ্বাস রয়েছে। ফজলুর রহমানও বলেন, আল্লাহর পরই বিচারকদের প্রতি তার আস্থার কথা। আমি মনে করি যে সব দিক বিচার বিশ্লেষণ করে ফজলুর রহমান সাহেবকে এই যে তার বিরুদ্ধে যে কন্টেম্প প্রসিডিং করা হয়েছে, এই প্রসিডিং থেকে তাকে অব্যাহতি দেওয়া উচিত। স্যারের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আমরা যে ব্যাখ্যা দিয়েছিলাম এবং সেই ব্যাখ্যার মধ্যে তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননার জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছেন। শুনানি শেষে ক্ষমার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি মিললেও ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, এ ধরনের বক্তব্য বিচার সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা দেয়। চিফ প্রসিকিউটরও এটিকে ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট সতর্ক বার্তা হিসেবে দেখছেন। আইনজীবী অথবা পলিটিশিয়ান তারা যখন আদালত নিয়ে এই ধরনের কথা বলেন, জনগণের কাছে একটা ভুল মেসেজ যায়। 2 কারণেই তাদের রেসপন্সিবল হওয়া উচিত। একটা হচ্ছে তারা আইনজীবী, দ্বিতীয় কারণ হচ্ছে তারা পলিটিশিয়ান। সুতরাং ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন, এটা সবার জন্য একটা বার্তা। গত 23 নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে ওই বিরূপ মন্তব্য করেছিলেন আলোচিত এই আইনজীবী। 30 নভেম্বর প্রসিকিউশনের আবেদনে তার বিরুদ্ধে রুল জারি করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তে রায়ের বাজারে দ্বিতীয় দিনের মতো চলছে মরদেহ উত্তোলন। সকাল 9:30টায় দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করে সিআইডি ও বিদেশি ফরেনসিক টিম। 2 দিনে এখন পর্যন্ত 4 মরদেহ উত্তোলন করা হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে 2 জনের। জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 1.5 বছর পর রাজধানীর রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত 114 শহীদের পরিচয় শনাক্তে গণকবরে আদালতের নির্দেশে রোববার মরদেহ তোলার কাজ শুরু করে সিআইডি। কার্যক্রমে অংশ নেন আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞ, সহায়তা করছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মৃতদেহ উত্তোলন কার্যক্রম শুরু হয়। সোমবার সকালে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। সিআইডি জানিয়েছে, মরদেহগুলো প্রথমে কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করা হচ্ছে। এ সময় সংগ্রহ করা হচ্ছে ডিএনএ নমুনা। এরপর আবার ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হচ্ছে। কবর থেকে উত্তোলন করে তার ডিএনএ সংগ্রহ
এবং পোস্টমর্টেম কমপ্লিট করে আবার তাদেরকে পুনরায় জানাজা সহকারে কবরস্থ করা হয়েছে। যথারীতি আজকে আমাদের আর্লি আওয়ারে কাজ শুরু হয়েছে এবং এর মধ্যে 3টি বডির কাজ চলতেছে। আমাদের এই কাজ চলমান থাকবে। এখন পর্যন্ত 2 দিন মিলিয়ে অজ্ঞাত 4 জনের মরদেহ উত্তোলন করা হয়েছে, যাদের মধ্যে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে 2 জনের। সিআইডি জানিয়েছে সোমবার 4 জনের মরদেহ কার্যক্রম সম্পন্ন হবে। এ পর্যন্ত 7 পরিবারের 11 জনের ডিএনএ নমুনা সংগ্রহ হয়েছে। পরিবারের সাথে মরদেহের ডিএনএ মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 7টা ফ্যামিলি 11 জন মেম্বার তাদের ডিএনএ স্যাম্পল দিয়ে গেছে। তো আমাদের যেটা কাজ হচ্ছে যেই লাশগুলোকে কবরস্থ করা হয়েছে জুলাই অগস্টের সময়ে, ওই লাশগুলোর সাথে এই প্রোফাইলে এখন যারা ফ্যামিলি মেম্বার ডিএনএ দিয়ে যাচ্ছে এটা ম্যাচিং করে আমরা আলটিমেটলি আসলে দেখতে চাই কোন ফ্যামিলির সে। এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যাদের স্বজনরা এখনো নিখোঁজ আছে তাদের ডিএনএ নমুনা দিতে আহ্বান জানিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রায়ের বাজারে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুদ, এখন পর্যন্ত 3টি মরদেহ তোলা হয়েছে, আরও একটি মরদেহ তোলা হবে আজকে সিআইডির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 4টি মরদেহ তুলে সেগুলো যে কার্যক্রমগুলো যে প্রক্রিয়াগুলো করা দরকার সেগুলো তারা করবে। এখন পর্যন্ত আমাদেরকে সেই তথ্য জানানো হয়েছে গতকালকে সারাদিন 8 ঘন্টার মতো সময় লেগেছিল 2টি মরদেহ উত্তোলন করার পর সেগুলোর মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ, পাশাপাশি ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ বের করা এবং পরিচয় শনাক্তের জন্য ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা। এটি তারা করার পরে ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহটি যেখান থেকে তোলা হয়েছিল আবারও সেখানে দাফন করা হয়েছে। তো এভাবেই আসলে তাদের যে কার্যক্রমগুলো সেগুলো চালাচ্ছে তারা। যেটি বলছে যে যেহেতু 1.5 বছর সময় অতিবাহিত হয়ে গিয়েছে, যে কারণে এই যে মরদেহগুলো সেগুলো কবরের ভেতরে যে অবস্থায় আছে সেটিকে প্রসেস করে একটি জায়গায় রাখা এবং সেটিকে পরবর্তীতে ময়নাতদন্ত করা, এটি একটু সময় সাপেক্ষ বিষয়। এবং পাশাপাশি যেহেতু এখানে বিদেশি বিশেষজ্ঞরা আছেন, ফরেনসিক বিশেষজ্ঞ, পাশাপাশি মানবাধিকার কমিশন আছে জাতিসংঘের, তারাও এই বিষয়টি তদারকি করছেন এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে কিভাবে এইটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব বিষয়গুলো দ্রুততম সময় আনা যায় সেই বিষয়টি বজায় রেখে এবং সেই মানদণ্ডেই আসলে কাজটি করা হচ্ছে। যেই বিদেশি বিশেষজ্ঞ তিনি আর্জেন্টিনা থেকে এসেছেন, তিনি এর আগে আরও 40টি দেশে এরকম বিভিন্ন সময় অনেক আগের অনেক পুরনো মরদেহ থেকে কিভাবে ডিএনএ সংগ্রহ করা হয় এবং কিভাবে এগুলো পরিবারের সাথে ম্যাচিং করে সেটার পরিচয় পুরোপুরিভাবে শনাক্ত করা যায় সেটির জন্য তারা কাজ করেছে। তার এই অভিজ্ঞতা পাশাপাশি সিআইডির ফরেনসিক টিমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুততম সময় এখানে যাদের মরদেহ আছে তাদের সাথে পরিবারে যাদের মরদেহ আছে সেগুলো ম্যাচিং করে একটি পরিচয় শনাক্তের মাধ্যমে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি আসলে এখন চলছে। তো এটি কবে শেষ হবে সেটি এখন পর্যন্ত জানানো যায়নি, তবে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে। এই ছিল আসলে আমার কাছে রায়ের বাজার কবরস্থান থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রায়ের বাজারে। দুপুরের সময় আরও থাকছে। নতুন বইয়ের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রাথমিকের বই ছাপানো শেষ হলেও শুরু হয়নি মাধ্যমিকের। সময় মতো না পেলে শিক্ষণ ঘাটতির শঙ্কা, জানুয়ারিতেই দেওয়ার আশা। রাজধানীর মোহাম্মদপুরে এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে শাহজাহান রোডের রেসিডেন্সিয়াল কলেজের উল্টো পাশে আবাসিক ভবনের 7ম তলার বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত লায়লা আফরোজের বয়স 48 বছর, তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের বয়স 15 বছর। পুলিশ জানায় লায়লার স্বামী এজেড আজিজুল ইসলাম স্কুলকে বের হন তিনি। পরে 10:30টার দিকে বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান। এখনও জোড়া খুনের কারণ জানা না গেলেও এ ঘটনায় বাসার কাজের লোককে সন্দেহ করছে পুলিশ। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে আজও সড়ক অবরোধ করে আন্দোলন করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রকাশ হলেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ জানান তারা। বলেন, একাডেমিক অনিশ্চয়তা, সেশন জট ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সংকটে রয়েছেন 1.5 লাখেরও বেশি শিক্ষার্থী। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রকাশিত হয়ে গেল 24 সেপ্টেম্বর। অধ্যাদেশ জারি না হলেও এরই মধ্যে শেষ হয়েছে 2024-25 সেশনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা।
ভর্তি কার্যক্রম শেষ হলেও এখনো শুরু হয়নি প্রথম বর্ষের ক্লাস। এসব একাডেমিক জটিলতা কাটাতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। রোববার অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের উদ্দেশ্যে যাত্রা করেন 7 কলেজের একাংশের শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশি বাধার মুখে পড়লে তারা অবস্থান নেন শিক্ষা ভবনের প্রধান সড়কের সামনে। সোমবার সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থানের পর দুপুরে ফের মূল সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। জানান সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় ব্লকেট কর্মসূচিতে বাধ্য হচ্ছেন তারা। নির্বাচনের তফসিলটি চলে আসতে পারে, তফসিল চলে আসলে আলটিমেটলি তখন কি হবে না হবে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। অনিয়ম ও সিন্ডিকেটের কারণে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি আটকে আছে এমন অভিযোগ আন্দোলনকারীদের। রাষ্ট্র থেকে বা শিক্ষা ভবন থেকে কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ইতিবাচক কোনটা আমরা তারা আমাদেরকে বলে নাই। অধ্যাদেশ জারি করলেই আমাদের আন্দোলন এখানে শেষ আর আমরাও ক্লাসে চলে যেতে পারবো। 2017 সালে পূর্ণ প্রস্তুতি ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে রাজধানীর সরকারি 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকেই নানা সমস্যার অভিযোগ তুলে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। বছর শেষ হতে বাকি আর মাত্র 24 দিন। ইতোমধ্যে প্রাথমিকের সব বই ছাপা শেষে মাঠ পর্যায়ে পৌঁছেছে, তবে এখনও মাধ্যমিকের বই ছাপাই শুরু করেননি অধিকাংশ প্রেস। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন টেন্ডার প্রক্রিয়ায় দেরি করায় সময় মতো কাজ শুরু করতে পারেনি অনেকে। আর সময় মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারলে শিখন ঘাটতির শঙ্কা বিশ্লেষকদের। তবে জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যাপারে আশাবাদী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। হাতে আছে 1 মাসেরও কম সময়, তাই দিনরাত এক করে ছাপার কাজ শেষ করতে ব্যস্ততা চলছে বিভিন্ন প্রেসে। প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই ছাপা থেকে বাধাই, কাটিং ও প্যাকেজিংয়ে যুক্তদের ফুসরত নেই কারো। নতুন শিক্ষাবর্ষের জন্য প্রায় 30 কোটি বই ছাপার কাজ চলছে। এর মধ্যে প্রাথমিকের 9 কোটি এবং মাধ্যমিক ও ইবতেদায়ীর 21 কোটি বই। প্রাথমিকের বই ছাপার কাজ শেষ হয়েছে, এসব বই প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। রাজধানীর বিভিন্ন প্রেসে এখন ছাপা হচ্ছে নবম শ্রেণীর বই। তবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর 12 কোটি 60 লাখেরও বেশি বই ছাপানোর জন্য সবেমাত্র প্রেসের সঙ্গে চুক্তি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। হাতে গোনা মাত্র 2-1টি প্রেস শুরু করেছে ছাপানোর কাজ। চুক্তি অনুযায়ী এই বই ছাপাতে প্রেস মালিকরা সময় পাবেন 50 দিন। মুদ্রণ শিল্প সমিতি বলছে এনসিটিবি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রথমবারের টেন্ডার বাতিল করায় ছাপানোর কাজ শুরু করতে দেরি হচ্ছে। তাই জানুয়ারিতে কোনোভাবেই সব বই পাবে না শিক্ষার্থীরা। 70% বই জানুয়ারি মাস পর্যন্ত দেওয়া খুবই কষ্টসাধ্য। নর্মালি এখন যে গতি আছে এই গতিতে 40% বই যেতে পারে। আমরা উদ্যমী হলে বিভিন্ন সংকটগুলোকে মোকাবেলা করতে পারি। এই বিষয়গুলো নজর দিয়ে যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা 70% যাইতে পারে, নাহলে 40% যাওয়ার সম্ভাবনা নাই। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আর মার্চে রোজা ও ঈদ উল ফিতরের লম্বা ছুটি। তাই জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়ার বিকল্প দেখছেন না এই বিশ্লেষক। অবশ্যই কারো ব্যক্তিগত গাফিলতির কারণে যাতে এই বইগুলা শিক্ষার্থীর হাতে যেতে দেরি না হয় সেই ব্যাপারে একটা সুস্থ পদক্ষেপ নিবে, এটা আমরা আশা করি। ক্যামেরার সামনে কথা না বললেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা। সেনা নিহতের জবাবে রয়্যাল থাই আর্মির পাল্টা বিমান হামলা। সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বেসামরিক লোকজন। এবার বাণিজ্যের সংবাদ। দেশে গত 5 বছরে বৈদেশিক ঋণ বেড়েছে 42%। এই ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে এমন দেশগুলোর একটি বাংলাদেশ। এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। সরকারি বেসরকারি খাতে নেওয়া বৈদেশিক ঋণ সুদ আসলে পরিশোধের পরিমাণ গত 5 বছরে বেড়ে হয়েছে দ্বিগুণ। বিদেশি ঋণ নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার।
গেল 5 বছরে দেশের বৈদেশিক ঋণ বেড়েছে 42%। এই ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে এমন দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে বাংলাদেশও। রোববার প্রকাশিত বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট 2025-এ উঠে এসেছে এমন তথ্য। বিশ্বব্যাংক বলছে 2024 সাল শেষে বাংলাদেশে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ $10,448 কোটি দাঁড়িয়েছে, যা 2020 সালে ছিল $7,355 কোটি। সরকারি বেসরকারি খাতে নেওয়া বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধের পরিমাণ গত 5 বছরে দ্বিগুণ হয়েছে। 2020 সালে বৈদেশিক ঋণের বিপরীতে সুদ ও আসল হিসেবে $373 কোটি পরিশোধ করতে হয়েছিল। 2024 সালে তা হয়েছে প্রায় $335 কোটি। সরকার ক্ষমতায় আসলে এই প্রবলেমগুলো অনেকটাই অ্যাড্রেস হয়ে যাবে এবং ওভারঅল লোনটা যদি প্রোডাক্টিভ ওয়েতে আমরা ইউজ করতে পারি তাহলে হচ্ছে লোনের পরিমাণটা যেটা আছে আমাদের একটা জিডিপি এক্সটার্নাল ডেট টু জিডিপি যে লোনের রেশিওটা এটা আসলে আরও বাড়ালেও আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। লোন ছাড় করতে দেরি হচ্ছে, এটা একটা বড় কারণ হলো আমাদের এলডিসি গ্রাজুয়েশন বা এই সমস্ত বিষয়ের কারণে আমাদের ওভারঅল যে আগে যতটা গ্রেস পিরিয়ড ছিল বা লোনের ইন্টারেস্টগুলো ছিল এগুলো আগের মতো ফ্লেক্সিবল নয়, তো সেই কারণে নেগোসিয়েশন করতে বা প্রসেসগুলো কমপ্লিট করতে দেরি হচ্ছে। তবে গত 5 বছরে ঋণ ছাড় খুব একটা বাড়েনি বিশ্ব ব্যাংকের হিসাবে। 2024 সালে সরকারি বেসরকারি খাতে ঋণ ছাড়ের পরিমাণ ছিল $1,110 কোটি, 5 বছর আগে যা ছিল $1,022 কোটি। ইয়ানুর শিফাত, দেশের বাইরের খবর। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা। কম্বোডিয়ার হামলায় এক থাই সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। জবাবে সোমবার ভোরে বিমান হামলা চালায় রয়্যাল থাই আর্মি। স্থানীয় সময় সোমবার ভোর রাতে সীমান্ত লক্ষ্য করে আগে গোলাবর্ষণ শুরু করে কম্বোডিয়া। অতর্কিত ওই হামলায় হতাহতের ঘটনায় জবাব দেয় থাই সেনারা। এরই মধ্যে সীমান্ত এলাকার প্রায় 70% বাসিন্দাকে সরিয়ে নিয়েছে থাই কর্তৃপক্ষ। কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেয়নি, একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই ক্রিকেটকে বিদায় জানাতে চাই। দেশের বাইরে পডকাস্টে অংশ নিয়ে প্রথমবারের মতো নিজের ভবিষ্যৎ নিয়ে এমন স্পষ্ট কথা বলেন সাকিব আল হাসান। বর্তমান সময়টা বাইরে কাটালেও অবশ্যই দেশে ফিরে আসবেন বলে ইচ্ছে প্রকাশ করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের ক্রিকেটে যা দিয়েছেন তাতে সাকিব আল হাসানের ক্রিকেট থেকে বিদায়ের আনুষ্ঠানিকতা হবে বর্ণিল তা বলার অপেক্ষা রাখে না। তবে একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে যাওয়া এবং পরবর্তীতে সৃষ্ট প্রেক্ষাপটে তার সবকিছুই এখন এলোমেলো, যদিও এখনও সুন্দর সমাপ্তির প্রত্যাশাতেই আছেন সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শেষ ম্যাচ জাতীয় দলের জার্সিতে সাকিব খেলেছিলেন গেল বিশ্বকাপে, যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্টে মাঠে নামার আগে সাকিব দিয়েছিলেন অবসরের ইঙ্গিত। তবে এবার আর কোনো ইশারা ইঙ্গিত নয়, সোজা ব্যাটেই নিজের অবসর ভাবনা জানালেন সাকিব আল হাসান। আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেইনি। আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা, টেস্ট, ওয়ানডে এবং টি-20 3 ফরম্যাটে এবং অবসর নেওয়া, এটাই আমার প্ল্যান। একটি সিরিজ খেলেই 3 ফরম্যাট থেকে অবসরে যেতে চাই। বিগত দিনে সাকিবের দেশে ফেরা নিয়ে বহু কথাই হয়েছে। বল নিজেদের কোর্টে থাকলেও বারবারই তা অন্যের কোর্টে পাস করেছে বিসিবি। সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতায় এমন পরিস্থিতি তৈরি করেছে বলেই বিশ্বাস করেন অনেকে, যদিও সাকিবের বিশ্বাসটা ভিন্ন। যে রাজনৈতিক পরিচয় থাকুক না কেন, আবারও দেশে ফেরার বিষয়ে বদ্ধপরিকর মিস্টার 75। নিউ ইয়র্কে আমার সময়টা ভালোই কাটছে। আমি যদি অনেকের সাথে থাকতে চাই, অনেক বাংলাদেশির সাথে, সেটা চাইলেও পারি। আবার একা থাকতে চাইলে সেটাও পারি। তবে আমি অবশ্যই দেশে ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে, আমি বাংলাদেশে ফিরে যাব। গেল বছর কানপুর টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। ওয়ানডেতে তার শেষ ম্যাচটাও ভারতের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টিকারী দলের মুখোশ উন্মোচন হয়ে গেছে বলছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে না জামাত, দাবি আমিরের। জাতীয় পার্টির নেতৃত্বে নতুন জোট গঠন। এখনও বেগম জিয়াকে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত দেয়নি মেডিকেল বোর্ড। কাল সকালে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স, রাতেই ছেড়ে যাওয়ার শিডিউল। দোয়া চান নেতারা। জুলাই হত্যাযজ্ঞ মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ। দ্রুত অভিযোগপত্র দাখিল। অস্ত্র হাতে মাঠে ছিল যুব ছাত্রলীগ বলছে প্রসিকিউশন। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সাদিক ইমাম। ধন্যবাদ রোজা। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।